আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে উনি হিন্দুত্বের নামে রাজনীতি করেন। যোগীজি, এখন ইলেকশনের ক্যাম্পেইনিং চলছে, আপনি রাম মন্দির নিয়ে কথা বলছেন, কিন্তু অখিলেশজির কাকা হলেন প্রফেসর সাহেব রামগোপাল যাদব। উনি বলেন যে ভারতে মন্দিরের কিসের প্রয়োজন? দেখুন, প্রয়োজন ছিল তাই তৈরিও হয়ে গেছে। আমি এটা মনে করি যে ভারতের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং অভূতপূর্ব প্রত্যেকটা ভারতবাসীকে আপ্লুত এবং আনন্দিত করার ঘটনা হলো অযোধ্যাতে শ্রীরাম জন্মভূমিতে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের বিশাল মন্দির তৈরি হওয়া। আপনি হয়তো দেখেছেন যে অযোধ্যার ভেতরে লক্ষ লক্ষ শ্রদ্ধালু প্রতিদিন যাওয়া আসা করছে, আজও যাচ্ছে। এত প্রচন্ড গরম তা সত্ত্বেও মানুষ যাচ্ছে। অযোধ্যার আজকের অযোধ্যাকে আজ থেকে 10 বছর আগের অযোধ্যাকে এসে দেখে কেউ চিনতেই পারে না। সত্যি কি এটা সেই অযোধ্যা? আমি দেখেছিলাম গোটা দেশের মধ্যে থেকে যেসব শ্রদ্ধালুরা এসেছিলেন, কেউ মাটিকে চুমু খাচ্ছে, কেউ পিলারকে চুমু খাচ্ছে, তাদের সবার চোখে জল ছিল। আমি কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এতটা আবেগপ্রবণ হচ্ছেন কেন? তারা বলল যে গাছটাকে দেখার জন্য আমাদের কতগুলো প্রজন্ম অপেক্ষা করেছিল, 500 বছরের এই বিরাট অপেক্ষাকে মোদিবাবু সমাপ্ত করে দিলেন আজকে। অযোধ্যাতে যে কাজটা অযোধ্যার জন্য আর দুনিয়ার কাছে অসম্ভব ছিল, সেটা মোদিবাবু সম্ভব করেছেন। আর সেটা আমাদের জন্য নয়, এই কাজটা এই জন্মের সাথে সাথে পরজন্মকেও জবাব দেওয়ার জন্য একটা তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, আমরা অযোধ্যাতে রাম মন্দিরের শিলান্যাসকেও দেখেছি, রাম মন্দিরের নির্মাণও দেখেছি, আর রামলালাকে 500 বছরের পর হোলি আর জন্মোৎসব পালন করার অবসরও নিজের জন্মভূমিতে অবশ্যই পেয়েছি। এটা মোদিবাবুর জন্যই সম্ভব হতে পেরেছে। আর সাহেব বলেন যে বেকার মন্দির বানানো হয়েছে। বলবো, সমাজবাদী পার্টি সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানে। এটা হলো সেই পার্টি যাদের সময়কালে অযোধ্যাতে রাম জন্মভূমিতে দুষ্কৃতীর হামলা হয়েছিল, কাশীতে সংকটমোচন মন্দিরে হামলা হয়েছিল, যাদের সময়কালে লখনৌ, অযোধ্যা আর বারাণসী ও কচৌরিতেও হামলা হয়েছিল। আর অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী হলেন, উনি সবথেকে প্রথম কাজটা কি করেছিলেন? এই দুষ্কৃতীদের ওপর চলা মামলাগুলো ফেরত নেওয়ার চেষ্টা করেছিল। সে তো আমরা জজ সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে জজ সাহেব সেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের বাইরে বের হওয়ার হাত থেকে আটকে দিয়েছিলেন। না হলে দৃশ্যটা কিরকম হতো? যারা রাম ভক্তদের ওপর গুলি চালায়, যারা রামকে কাল্পনিক মনে করে, ইতিহাস সাক্ষী রয়েছে, যারা রামের বিরোধিতা করেছে সে অবশ্যই শাস্তি পেয়েছে। যার শাস্তি লেখা আছে, নিজের শাস্তির জন্য যাকে প্রভু দারুণ দিক দিনা তাকে মতি পেহলে হর লেনা। তাই এই পরিস্থিতি এদের সাথেও হয়েছে। প্রভু তাদের কপালে দুঃখ লিখে দিয়েছেন, কারণ তারা দেশকে দুঃখী করেছে। ভারতের আস্থার সাথে খেলা করে, ভারতের আস্থাবান নাগরিকদের আস্থার সাথে খেলা করেছে। এই জন্য এখন তাদের শেষ জীবনে দুঃখী হওয়ার সময় এসে গেছে। কারণ যেমন কর্ম করবে তেমন ফলও তো ভোগ করবে। এখন সেই ফসল কাটার সময় এসে গেছে, এই জন্য ওরা রামের বিরোধিতা করছে। লেটেস্ট যে বয়ানটা এসেছে, উনি নানা পাটোলে, মহারাষ্ট্রের কংগ্রেসের অধ্যক্ষ, উনি ওনার বয়ানে বলেছেন, আমরা যখন সরকার তৈরি করব তখন এই মন্দিরকে আবার পবিত্র করে তুলব, এটাকে গঙ্গা জল দিয়ে ধোয়াবো। প্রথমে নিজেকে তো পবিত্র করে নিন। আর রাহুল গান্ধী তো বারবার নিজের সব পাবলিক মিটিংয়ে বলে চলেছেন যে এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান, সেখানে উনি অমিতাভ বচ্চনকে দেখেছেন, ঐশ্বর্য রায়কে নাচতে দেখেছেন, কিন্তু কোনো গরিব বা কোনো শ্রমিককে দেখেননি। ওনার লজ্জা লাগা উচিত এই ধরনের কথা ভাষা প্রয়োগ করাতে, যে কোনো গরিব মানুষ ছিল না। শ্রমিকরা কে ছিল? যারা মন্দির নির্মাণ করেছে, প্রধানমন্ত্রী নিজে হাতে তাদের আদর যত্ন করেছেন। ওরা চেয়ারে বসেছিল আর প্রধানমন্ত্রী বাবু ওদের কাছে গিয়ে গিয়ে ফুলের বৃষ্টি করিয়ে ওদের সম্মান দিচ্ছিলেন। প্রয়াগরাজে সাফাই কর্মীদের পা প্রধানমন্ত্রী নিজে হাতে ধুয়ে দিয়েছেন। এটা প্রথমবার হয়েছে।
আসলে কংগ্রেসে রাহুল গান্ধীর ঠাকুরদার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ঠাকুমা প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, আর 2004 থেকে 2014 পর্যন্ত ওনার মা সুপার পিএম রূপে কর্ম করেছিলেন। আসলে এইসব চলাকালীন কখনো ওনাকে কোনো গরিবের বাড়িতে যাওয়ার কথা তো দূর, কোনো গরিব সম্পর্কিত কোনো যোজনা উনি তৈরি করেছেন যেটা তাদের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে? করেননি। রাহুল অ্যান্ড কোম্পানি এরা মন্দিরে কি যাবে? আপনারা তো দেখেইছেন 2000 গুজরাটের ইলেকশনের দরুন উনি এটাও জানতেন না যে মন্দিরে গিয়ে কিভাবে বসতে হয়। এমন মনে হয় যেন উনি মন্দিরে নামাজ পড়তে গেছেন। সে তো পুরোহিত মশাই বুঝিয়েছেন যে ভাই এটা তো একটা মন্দির, কোনো মসজিদ নয়। পা গুটিয়ে বসুন, পুজো করতে গেলে পা গুটিয়ে বসতে হয়। এটা সেরকম ভাবে যে নামাজ পড়ে এসে সেরকম মুদ্রা তৈরি করা যাবে না। এখন যার এইটুকুও সংস্কার নেই সে রাম মন্দির নিয়ে চর্চা করবে। যাদের পারিবারিক ইতিহাস রয়েছে রাম মন্দির নিয়ে বিরোধিতা করার, সে ভারতের আস্থা সম্পর্কে কি জানবে? এটা কি থোড়াই প্রথমবার হয়েছে নাকি? ওরা অভিযোগ করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে এই কারণে আমন্ত্রণ জানানো হয়নি কারণ উনি একজন আদিবাসী। প্রথমবার এই দেশে একজন আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন। সেটা কার জন্য? প্রধানমন্ত্রী মোদি বাবুর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে সমাজের শেষ পর্যায়ে বসে থেকে অন্তর্দয় থেকে অমৃতদয় পর্যন্ত হলো আমাদের যাত্রা। শেষ পর্যায়ে বসে থাকা ব্যক্তিরও রাজত্বের সিংহাসনে বসার পরিস্থিতি আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা আমি নিজের কথাটা বলি, আমি তো একটা সাধারণ পরিবারে জন্ম নিয়েছি। আমি কোনোদিনও মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবিইনি, কোনোদিন ভাবিনি, কখনোই আমার এটা মনে ছিল না। আজ মুখ্যমন্ত্রী রূপে জনগণের সেবা করে তো আমি চলেইছি। সেই কথাই আমি বলছি যে নিমন্ত্রণ পত্র সবাইকে দেওয়া হয়েছিল, শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহাশয়কেও, শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতি মহাশয়কেও, পূর্ব রাষ্ট্রপতি শ্রদ্ধেয় রামনাথ কোবিন্দ মহাশয়কেও। যে সূচিপত্রে সব ধরনের মানুষ ছিল, তাই অমিতাভ বচ্চনও তার মধ্যে ছিলেন। আর আমার মনে হয় আমাদের তার শিল্প নিয়ে সম্মানদায়ক মনোভাব রাখা উচিত। তো ছিলেন না, কিন্তু ওনাকে দেখা গিয়েছিল। আমি এটা বলছি, দেখুন ওনার দৃষ্টিভঙ্গিটাই তো এমন, একেই বলা হয় দৃষ্টি দোষ। এরকমই দৃষ্টি দোষ। ঐশ্বর্য রায়ও যদি থাকতেন তাহলে তো ভালো কথা ছিল। ভাই উনিও তো ভারতের একজন নাগরিক, ওনার আসার অধিকার আছে। আর অমিতাভ বচ্চনের শিল্প আর শিল্প জগতে ওনার কৃতিত্বকে আপনি ভুলে যেতে পারবেন? আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে প্রয়াগরাজ থেকে কংগ্রেস ওনাকে ইলেকশনে কেন দান করিয়েছিলেন? যোগীজি, বহু মানুষ রাম মন্দির নিয়ে আলোচনা করছেন। এবার খড়গেজি একদিন তার ক্যান্ডিডেটকে বলছিলেন, তুমি হলে শিব, তোমাকে রামের সাথে লড়তে হবে, রামকে হারাতে হবে। দেখুন, ভারতের পরম্পরাতে, সনাতন ধর্মের পরম্পরাতে রাম আর শিব একে অপরের পরিপূরক। ভগবান রাম রামচরিত মানসে স্বয়ং এই কথা বলেছেন যে শিবদ্রোহী যদি আমার সামনে আসার চেষ্টা করে তাহলে সে স্বপ্নেও আমার কৃপা লাভ করতে পারবে না। আর লঙ্কাতে যখন সেতু নির্মাণের কাজ করার কথা হলো তখন প্রভু রাম প্রথমে রামেশ্বরমে ভগবান শিবেরই উপাসনা করেছিলেন। যখন নামকরণ করার কথা উঠল ভগবান রাম তখন জ্যোতির্লিঙ্গের নাম রাখলেন রামেশ্বরম, কারণ উনি রামের ঈশ্বর। কিন্তু যখন শিবকে জিজ্ঞাসা করা হলো তখন ভগবান শিব বললেন যে না না, যার ঈশ্বর হলেন রাম সেই হলেন রামেশ্বর। দেখো, দুজন একে অপরকে সম্মান দিচ্ছে। এটাই হলো ভারতের পরম্পরা। কংগ্রেস সব সময় ভাগ করার রাজনীতি করেছে। প্রথমে দেশকে ভাগ করেছে, তারপর জায়গা এবং ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করার কুৎসিত চেষ্টা করেছে। এবার ভাবুন, 1947-এ ওনারা দেশকে ভাগ করলেন। ওই সময় আম্বেদকর ছিলেন এবং আরও অনেক মহাপুরুষরা ছিলেন যারা বলেছিলেন যে দেখো, দেশটা ভাগ হওয়া উচিত নয়, আর যদি করতে হয় তাহলে পপুলেশনটাই পাল্টে দেওয়া হোক। ভারতের ওপর যার আস্থা নেই সে ভারতে কেন থাকতে যাবে? ওরা ওখানে যাক না, ওখানকারটা মাপুক। যেখানে ওরা যেতে চায় ভারতের ওপর বোঝা হয়ে থাকবে কেন? ক্ষেত্রফল বেশি দেওয়া হয়েছে, যার জনসংখ্যা কম গেছে।
বেশি ক্ষেত্রফল পাওয়া এবং ভারতের খুবই ভালো এবং উপযুক্ত ভূমি সেখানে যাওয়া সত্ত্বেও আজ পাকিস্তানের ভেতরের কি পরিস্থিতি হয়েছে। আর আমি এটাই বলতে চাই যে যারা পাকিস্তানের গান গায় সে চলে যাক না সেই কাঙালের কাছে, সেও ভিক্ষাবৃত্তিতে যুক্ত হয়ে যাক। দেখুন, একদিকে রয়েছে ভারত, ৮০ কোটি জনগণকে প্রধানমন্ত্রী মোদিবাবুর নেতৃত্বে ফ্রিতে রেশনের সুবিধা প্রদান করা হচ্ছে, আর অন্যদিকে ২৩ থেকে ২৪ কোটির পাকিস্তান ভিখারির মতো গোটা দুনিয়াতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ ভিক্ষাও দিচ্ছে না। ১ কিলো আটার জন্য এরকম অলিগলিতে আমরা দেখি না, কখনো কখনো ধাক্কা টাক্কা হচ্ছে, একটা টুকরো রুটি ফেলে দাও, তাহলে ওখানে কিছু প্রাণীরা একসাথে মারামারি লেগে যায়। এই দৃশ্যটা আপনি পাকিস্তানের ভেতরে মানুষের মধ্যেও দেখতে পাবেন। ওরা পাকিস্তানের এই হাল করে দিয়েছে। যদি ওটা হিন্দুস্তানের অংশ হতো, এমন সুন্দর দেশ হতো যেমন সুন্দর আমাদের ভারতবর্ষ। পাকিস্তানের যত জনসংখ্যা তার থেকে বেশি গরিবদের মোদিবাবু ১০ বছরে গরিব রেখা থেকে উপরে তুলে একটা সুস্থ জীবনযাপন করার, সুখে শান্তিতে জীবনযাপন করার উনি একটা রাস্তা ওদের জন্য প্রশস্ত করেছেন। লজ্জা হওয়া উচিত ওদের যারা পাকিস্তানকে নিয়ে ওকালতি করে বেড়াচ্ছে। কিন্তু পাকিস্তানের যে ফরমার নেতা আছেন ফওয়াদ চৌধুরী, উনি বলেছেন রাহুল অন ফায়ার, রাহুলকেই ভোট দেওয়া উচিত। রাহুল গান্ধীর তোষামোদি তো সেখান থেকেই তো হয়েছে, ভারতবর্ষে কেউ থোড়াই করবে। রাহুল গান্ধীর কাছ থেকে আর কি আশা করা যায়? এই সব কিছু সত্ত্বেও এরা রাম মন্দির নিয়ে বিরোধিতা করে, ভারতের সমর্থককে, গরিবদের, গ্রামকে, কৃষকদের, যুব সমাজকে, মহিলাদের, দলিতদের, তারপর মানে হলো জনজাতিকে, নিচু স্তরের মানুষকে, অন্যান্য গরিবদের পাওয়া সুবিধাগুলো ওরা মুসলমানদের মধ্যে বিলিয়ে দেয়। আর তারপরেও ওরা ভারতের কাছ থেকে সমর্থনের আশা করে। আরে ভাই, ফাওয়াদ চৌধুরীর মতো লোক এদের সমর্থন করবে? ভারতের কোনো সভ্য সোসাইটি আর ভারতের কোনো রাষ্ট্রভক্ত এদের সমর্থন করতে পারে না। এই সবেমাত্র সমর্থন করেছেন মণিশঙ্কর আইয়ার। উনি বলেছেন যে পাকিস্তানকে সম্মান দাও, কারণ ওদের কাছে অ্যাটম বম রয়েছে, তাই ভারতের ওদেরকে ভয় পাওয়া উচিত। তাহলে আমাদের অ্যাটম বম কি এটা ফ্রিজে রাখার জন্য নাকি? সেটা নয়, এটা হলো নতুন ভারত। এটা কংগ্রেসের কাছে মনি হতে পারে, ভারতের মনি হতে পারে না। এটা হলো নতুন ভারত। নতুন ভারত খোঁচা দেয় না, কিন্তু যদি কেউ খোঁচা দেয় তাহলে তাকে ছেড়েও দেয় না। বাড়ির মধ্যে ঢুকে জবাব দেবে। আর ভারত এটা করেও দেখিয়ে দিয়েছে। আর এটাই হলো কারণ দেখুন, আগের সন্ত্রাসবাদী বিস্ফোরণ বিভিন্ন জায়গায় হতো। দিল্লিতে হয়েছে, অযোধ্যাতে, কাশীতে, লখনৌ, বারাণসী, লখনৌ, আপনার অযোধ্যার কচুরিতেও তো হয়েছে, গোরখপুরে বিস্ফোরণ হয়েছে, মুম্বাইতে বিস্ফোরণ হয়েছে, দেশের সংসদে হামলা করা হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটেছিল আলাদা আলাদা সময়ে। আপনারা গত ১০ বছরের মধ্যে হয়তো দেখেছেন একটা সুরক্ষার অসাধারণ পরিবেশ, আভ্যন্তরিক সুরক্ষা খুব ভালো হয়েছে। নকশালবাদ সমাপ্ত হয়ে গেছে। আর এখন তো বাজিগুলোও একটু জোরে যদি ফাটে, তখন পাকিস্তান আগেই সাফাই দেয় যে এতে আমাদের দোষ নেই, দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নেই। এটাই হলো নতুন ভারত, এটা দেশের শক্তি, এটা নিয়ে প্রতিটা ভারতবাসীর গৌরব অনুভূত হয়। আর এটা এমন নয় যে কংগ্রেসের সময়সীমার ওপার থেকে সন্ত্রাসবাদী আসতো। একটা শব্দ ওদের কাছ থেকে শোনা যেত। দেখুন, আমি ২০০৪ থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত সংসদে ছিলাম, আর আমি খুব কাছ থেকে দেখেছি যখন কাশ্মীরে অভ্যেসের মতো নরসংহার হতো, অযোধ্যাতে, কাশীতে বা যেখানেই বিস্ফোরণ হয়েছিল, ট্রেনে বিস্ফোরণ হতো। আমরা যখনই সংসদে বিষয়টা তুলে ধরতাম, এক শব্দই শুনতে পাওয়া যেত যে সমস্ত সন্ত্রাসবাদী সীমার ওপার থেকে এসেছে। আরে সীমার ওপার থেকে যখন, তাহলে আপনারা কিছু করুন। সাহসী ছিল না। আজকে সীমার ওপার সমাপ্ত। আজ ভারত সবকিছু নিজে নিজেই সামলে নেয়। এই শক্তিটা দেখাতে হবে। আর এই শক্তি মোদিবাবুর নেতৃত্বে নতুন ভারত দেখিয়ে দিয়েছে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা ভারতবাসীর এই নিয়ে গৌরবের অনুভূতি হয় যে মোদিবাবুর নেতৃত্বে নতুন ভারত হলো শ্রেষ্ঠ ভারতও শুধুমাত্র ভারতকে সম্মানই দেয় না, ভারতের সীমাকে সুরক্ষা দিতেও জানে, আর ভারতের অভ্যন্তরীণ সুরক্ষাকেও সঠিকভাবে রাখতে জানে।
ভারতের ভেতরে বিকাশের বড় বড় কাজকেও এগিয়ে নিয়ে যেতে পারে। আজ হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আইআইটি, আইএম, এইমসের সংখ্যা 2014 পর্যন্ত কেবল 7টা হয়েছিল, হাতের মধ্যে 6টা অটলবাবু তৈরি করেছিলেন। 7টার মধ্যে অটলবাবু 6টা বানিয়েছেন, আজ এর সংখ্যা বেড়ে গিয়ে 26টা হয়ে গেছে। এটা মোদিবাবুর সময়কালেই বেড়েছে। মেট্রো 5টা সিটিতে ছিল, আজ 20টা সিটিতে মেট্রোর সুবিধা হয়েছে। ইজ অফ লিভিং, এর লক্ষ্যকে কিভাবে পাবেন আপনারা? এই সুবিধা, এয়ারপোর্ট। কংগ্রেসের সময়ে মানে স্বাধীনতার আগে থেকে শুরু করে 2014 পর্যন্ত 74টা ছিল, আজ এর সংখ্যা হয়ে গেছে 152টা। এরকমই আইআইটি, আইএম, ট্রিপল আইটি, 1 ডিস্ট্রিক্ট 1 মেডিকেল কলেজ, একটা লম্বা শৃঙ্খলা। আর গরিব কল্যাণকারী যোজনার কোনো গণনাই হয় না। এই সমস্ত কাজ গত 10 বছরের মধ্যে মোদিবাবুর নেতৃত্বে যেগুলো হয়েছে, এই কাজগুলো এই কথাটা প্রমাণ করে যে এখানে সুরক্ষাও আছে, সম্মানও আছে, বিকাশও আছে, গরিব কল্যাণও আছে। আর শুধু বিকাশই নয়, বিকাশকে ঐতিহ্যের সাথেও জুড়ে দেওয়া হয়েছে। এটাই হলো ঐতিহ্যে। যেখানে এখন আমাদের আকবরপুর বলতে সংকোচ হয়, আমাদের মনে হয় যে আকবরপুরের বদলে এর নাম মহারানা প্রতাপও হতে পারত। আমার মনে হয় যে ঔরঙ্গাবাদের নগর সম্ভাজি নগর রূপেও তো হতে পারে, কারণ আমাদের ঐতিহ্য তো সম্ভাজি মহারাজার সাথেই জড়িত, ছত্রপতি শিবাজি মহারাজের সাথে জড়িত, মহারানা প্রতাপের সাথে, গুরু গোবিন্দ সিং মহারাজের সাথে রয়েছে। আমাদের সম্পর্কটা কোনো ঔরঙ্গজেব বা কোনো আকবরের সাথে নয়। যাদের ঐতিহ্য নিয়ে গর্বের অনুভূতি হয় তারা সেটা নিয়ে করুক, আমাদের একেবারেই নেই। কিন্তু যোগীজি, যদি আমরা গোটা ক্যাম্পেনিংটা দেখি, সেটা রাহুল গান্ধী ভাষণ দিন বা প্রিয়াঙ্কা গান্ধী ভাষণ দিন, খড়গেজি ভাষণ দিন, অখিলেশ যাদব দিন, শরদ পাওয়ার দিন বা আম আদমি পার্টির নেতা দিন, সবাই একই স্বরে একই কথা বলেন। মোদিজি যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হন তাহলে সংবিধান শেষ করে দেবেন, সংরক্ষণ শেষ করে দেবেন, এই দেশে আর কোনোদিন ভোট হবে না। দেখুন, সবার প্রথম কথা হলো যে যদি না হয়, 4 জুন যখন ফলাফল বেরোবে তখন মোদিবাবুই প্রধানমন্ত্রী হবেন। আর আমি দেশের সবচেয়ে বড় রাজ্যতে আমি প্রচারের কাজেই লেগে রয়েছি, 9টা রাজ্যে যাওয়ার সুযোগ এখনো পেয়েছি। আর সত্যি কথা, ভারতের জনগণ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে। আমাদের এখানে সনাতন ধর্মের পরিভাষাতেই এটা বলা হয়েছে, কৃতে চ প্রতিকৃতব্যম এসো ধর্ম সনাতনা। সেই কারণেই আমরা সনাতন। প্রতিটা কালখণ্ডেই আমরা থাকবো, সমবিষম পরিস্থিতিতেও আমরা থাকবো। কিন্তু তার সাথে যদি কেউ কিছু করে থাকে তাহলে সময় এলে তাকে আমরা সেই রূপেই, সেইভাবেই সম্মানজনক কায়দায় তার উত্তর দেব। মোদিবাবু করেছেন, তাই মোদিবাবুকে মানুষ সেই সম্মানের সাথে তাদের সমর্থন জানাচ্ছে। যেখানেই যাচ্ছেন, যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থান, যেখানেই যাক না কেন, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, যেখানেই উনি গেছেন সব জায়গায় একটাই কথা, প্রতিটা মানুষের মুখে একটাই কথা, আবার একবার সবার মুখে একটাই শব্দ রয়েছে। এই জিনিসটা দেখিয়ে দেয় যে এখানে কিন্তু টিন্তুর কোনো ব্যাপার নেই। এটা ঈশ্বর তাদের মুখ থেকে বার করেছেন। মোদিবাবু আবার আসবেন, মোদিবাবু আবার আসবেন, তৃতীয়বারও মোদিবাবুকেই হতে হবে। আর কোনো সন্দেহ নেই যে আপনারা বলছেন এবার 400 পার করতে হবে, তো সেখানেও আমরা অনেক এগিয়ে রয়েছি। কিন্তু এটা একদম সত্যি। ওরা তো এই জন্যই বলছে 400 পার, এই কারণে সংবিধানকে বদলে দেওয়া হবে। এটা মোদিবাবু 10 বছর পর্যন্ত মোদিবাবু সম্পূর্ণ মেজরিটির সাথে ছিলেন। মানে ভারতীয় জনতা পার্টির কাছে একাই এতখানি সমর্থন ছিল যে তারা সরকার চালাতে পারত। এনডিএকে সঙ্গে নিয়ে মোদিবাবু 10 বছর পর্যন্ত সরকার চালিয়েছেন। এই 10 বছরের মধ্যে সংবিধানের সঙ্গে কি কখনো কোনো গন্ডগোল হয়েছে? মোদিবাবু যখন নতুন সংসদ তৈরি হলো, তখন বাবা সাহেব আম্বেদকর দ্বারা তৈরি করা মূল আদর্শকে নিজের মাথায় রেখে কোনো পবিত্র ধার্মিক গ্রন্থের মতো দস্তাবেজকে সেইভাবেই নিজের মাথার ওপর রেখে সম্মানজনক স্থানে দেশের সংসদে স্থাপন করিয়েছেন। প্রথমবার হয়েছে যখন ভারতের কোনো প্রধানমন্ত্রী সংসদের প্রতি অর্থাৎ সংবিধানের প্রতি সম্মানজনক মানসিকতা ব্যক্ত করে চলেছেন। দ্বিতীয়ত, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের পঞ্চতীর্থ মোদিবাবু তৈরি করিয়েছেন।
কংগ্রেস তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে সবসময় অপমান করেছে, ওনাকে ভোটে হারিয়েছে, সব সময় ওনাকে অপমান করিয়েছে। আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দ্বারা তৈরি করা সংবিধানে ওনার অনিচ্ছা সত্ত্বেও ধারা 370 ওরা যুক্ত করে দিয়েছিলেন। ফ্রিডম টু স্পিচ এর প্রথম অ্যামেন্ডমেন্ট কংগ্রেস নিয়ে এসেছিল। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কংগ্রেস, ইন্দিরা গান্ধী ম্যাডাম নিজের সময়ে দেশের সংবিধানে এত ব্যাপক সংশোধন করেছেন যে 42তম সংশোধনকে মিনি সংবিধান বলা হতে লাগলো। আর এরা সবাই প্রথমে জাস্টিস রঙ্গনাথ এর অধ্যক্ষতায় একটা কমিটি গঠন করা হয়েছিল, যেখানে কথাটা সুপারিশ করা হয়েছিল যে ওবিসির প্রাপ্য 27% মধ্যে সংরক্ষণের মধ্যে 6% সংরক্ষণ মুসলিম সমাজকে দিয়ে দেওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি এনডিএ বিরোধিতা করেছিল। তারপর কংগ্রেস সচ্চর কমিটির রিপোর্ট প্রস্তুত করল। সচ্চর কমিটির জাস্টিস রাজেন্দ্র সচ্চরের অধ্যক্ষতায় যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনেও এই কথাটা সুপারিশ করা হয়েছিল। তখন ওদের মনে হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি আর এনডিএ এই কথাটাই বিরোধিতা করছে, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই কথাটা স্পষ্ট বলেছিলেন যে ধার্মিকতার ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না। ওরা দ্বিতীয় রাস্তা খুঁজে নিল জাস্টিস সচ্চর কমিটির ভিত্তিতে, যে মুসলিম সম্প্রদায়ের সাথে যুক্ত কিছু জাতিকে অনুসূচিত জাতির মধ্যে যুক্ত করে দেওয়া হোক, যাতে অনুসূচিত জাতি আর জনজাতি সংরক্ষণের উপর লাগাম লাগানো যায়। তখনও ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করেছিল। আজ কংগ্রেস সেই চক্রান্তের অংশ বানাতে চায়। এই জাতীয় জনগণনা প্রথমে জাতি জনগণনা করবে, তারপর জাত নিয়ে একে অপরের মধ্যে লড়াই করবে, তারপর নিজেদের মধ্যে লড়াই করিয়ে এদের বলবে যে দেখো তোমরা নিজেদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, ততক্ষণে মুসলিম সমাজকে আপনাদের সংরক্ষণ থেকে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটাকে কখনোই, ডাকাতি করার স্বাধীনতা কংগ্রেস ইন্ডিয়া জোটবন্ধনকে কখনোই দেবে না। আর এদের মনোভাবকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দ্বারাই তৈরি করা হয় সংবিধানে, এদের দ্বারা যে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে কখনো সফল হতে দেবে না। জনতার মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিয়ে নিই। আপনি গোটা দেশে ঘুরছেন, এই ইলেকশনে আপনার কি মনে হয় কার ঢেউ আসছে, কার হাওয়া চলছে? দেখুন, ওই যে আমি বললাম না যে গোটা দেশের মুখে একটাই শব্দ রয়েছে, এই শব্দটাই রয়েছে যে আবার একবার মোদী সরকার, আর এবার হবে 400 বার। রাহুল গান্ধী আজ বলছিলেন যে আপনারা লিখে নিন, সব থেকে বেশি হার উত্তরপ্রদেশে হবে বিজেপির। দেখুন, আমার আফসোস হয় যে উত্তরপ্রদেশে কংগ্রেসের দুর্গতি দেখে 403 জন বিধানসভা সদস্যদের সদন আমাদের, কংগ্রেসের কাছে কেবলমাত্র 2 জন সদস্য আছে। দেখুন, ইউপিতে কংগ্রেসের হয়ে কথা বলার জন্য 4 জন মানুষও নেই, 2 জন লোকেই সীমিত হয়ে আছে, আর পরের বার তারাও উধাও হয়ে যাবে। রাহুল বাবু, আমাকে একটা কথা বলুন তো, কংগ্রেসের যদি এতটাই তোড়জোড় ছিল তাহলে 80টা সিটে ইউপিতে লড়াই করলো না কেন? এক, দ্বিতীয়ত সে আমেঠি ছেড়ে দিয়ে ওয়াইনাডে চলে গেল কেন? তারপর যদি ওনাদের ফিরেই আসার ছিল তাহলে আমেঠি থেকে লড়ল না কেন? তো ভালো কথা, এই সুন্দর স্বপ্ন দেখাই উচিত। ভগবান করুক ওরা স্বপ্নেই বেঁচে থাকুক, কারণ ওরা দেশকে স্বপ্নই দেখিয়ে দিয়েছে। তাই আজ সেই স্বপ্ন নিয়ে বাঁচুক, হাসি খুশি থাকুক। দেশে যদি কোনো সংকট আসে তাহলে তো আগের থেকেই ওদের একটা ঠিকানা রয়েই গেছে, নিজেদের ঠিকানার দিকে ওরা ফিরে যাবেন। তাই কারণ এটা তো সেটাই, তাই না, যে উড়ে যায় রে পাখি, এই দেশ হলো এক অচেনা। তাই এইসব লোকজন, সেই সব লোকজন 4 জুনের পরে আমার মনে হয় যে জিজ্ঞাসা করার আর কেউ থাকবে না। তো বলছেন যে এই যে 2 জন সাইকেলে ঘুরে বেড়াচ্ছে ওরা কিছুই পাবে না? দেখুন, এই এদের যে বন্ধুত্ব রয়েছে, যে যদি জিতি তাহলে মিলেমিশে লুটবো, আর হেরে গেলে পরে মন ভেঙে যাবে। আর ইউপি জানে, উত্তরপ্রদেশ এটা জানে যে এদের লুট করা স্বাধীনতা আর দেওয়া যাবে না।
এদের দাঙ্গা পলিসিকে ইউপিতে আর চালু হতে দেওয়া যাবে না। এই জন্য ইউপি 2017তেই দুজন ছেলের জুটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছিল। আর তারপর উত্তরপ্রদেশের মধ্যে আজ মোদিবাবুর মার্গদর্শনে সরকার একদম বুলেট ট্রেনের স্পিডেই তো চলছে। ওরা যদি কিছু দেখতে না পায় তাহলে কি করা যাবে? কিছু বুঝতেই পারছে না যে কি করে সব হচ্ছে। এই জন্যই যতক্ষণ না ওরা কিছু ভাবতে পারছে, ওখানে আমাদের স্পিড অনেকটাই দূরে এগিয়ে যাবে।